মা দেখো আমি তোমার জন্য কাকে নিয়ে এসেছি। এতদিন তো তুমি আমার মাথাটা খারাপ করে দিচ্ছিলে, নাও এবার খুশি তো? বাহ, তুই তো দেখছি আমার কথাটা মনে রেখেছিস। এই যে মেয়ে, দেখো আমার বাড়িতে কিন্তু 3 বেলার কাজ ভালো করে পরিপাটিভাবে করতে হবে, আর মাহিনা বাদে অন্য কিছু কিন্তু চাইবে না। আমরা কাজের লোকেদের এক্সট্রা কিছু দিই না। মা তুমি সব কি বলছো? ও কাজের লোক হতে যাবে কেন? ও তো তোমার বাড়ির বউমা। আমার রিমাকে অনেকদিন ধরেই পছন্দ ছিল, তাই আমি ওকে বিয়ে করে এনেছি, আর তুমি না জেনে বুঝে ওকে কাজের লোক ভেবে ফেললে। এটা তোর বউ? এ কি মেয়ে, জিন্স টপ না পরে এরকম শাড়ি পরে চুলে বিনুনি বেঁধে চলে এসেছে, কোনো স্টাইল সেন্স নেই। আমি লোকের কাছে এর কি পরিচয় দেব? আমার ছেলে একটা গাইয়া মেয়েকে বিয়ে করে এনেছে। আমাকে দেখেছিস তো আমি কত মডার্ন, তোর বউ তো দেখছি আমার পাশে দাঁড়াতেই পারবি না। মা এই না বলে তুমি মডার্ন, কিন্তু এখনো তোমার চিন্তা ভাবনা তো সেই পুরনো জামানাতেই পড়ে আছে। রিমা অনেক ভালো মেয়ে, আমার ওকেই পছন্দ। আমার বান্ধবী সুপর্ণার বৌমাটা কি সুন্দর স্টাইলিশ হয়েছে, কি দারুণ দারুণ পার্টি ড্রেস পরে মেকআপ করে, চুল হাইলাইট করে, ভালো ভালো হেয়ার স্টাইল করে, কিন্তু আমার কপালে এরকম সাধারণ বৌমা জুটেছে। আমি আমার বান্ধবীদের কাছে কিভাবে মুখ দেখাবো? নবনীতা দেবী মনে মনে এসবই ভাবতে থাকে, কিন্তু রিমা ঘরের কাজকর্মে ভীষণই পরিপাটি ছিল। পরের দিন সকালবেলাতে সে ঘুম থেকে উঠে আগেই শাশুড়ি মায়ের ঘরে চা নিয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে সে তার শাশুড়ি মাকে জুম্বা ডান্স করতে দেখে। রিমা আগে থেকেই জানতো তার শাশুড়ি মা মডার্ন, কিন্তু এতটা মডার্ন সেটা রিমা আশা করতে পারেনি। মা, আপনার জন্য সকালবেলা চা এনেছি, আপনি আগে চাটা খেয়ে নিন, তারপর আবার ডান্স প্র্যাকটিস করবেন। এই সাত সকালবেলা কে চা খায়, তাও আবার খালি পেটে? তুমি জানো না আমি হেলদি ডায়েট করি? যাও এখনই গিয়ে আমার জন্য কর্ন স্যান্ডউইচ আর মাচা লাটে বানিয়ে নিয়ে এসো। এই শুনে রিমা চুপচাপ রান্নাঘরে চলে যায়। এরই মধ্যে নবনীতা দেবীর বান্ধবী সুপর্ণা দেবী তাকে ফোন করে। কিরে, লুকিয়ে লুকিয়ে তো দিব্যি ছেলের বিয়ে দিয়ে দিলি, আমাদেরকে পার্টি দিবি না? তোর ছেলে বিয়ে করেছে সেটা কিনা আমাদের ফেসবুক থেকে জানতে হলো, আমরা কিন্তু কালকেই তোর বাড়িতে যাচ্ছি। না না, আসলে আমি তো অনেক বড় করে আমার ছেলের রিসেপশন করব বলে ঠিক করেছি। আসলে আমার ছেলে নতুন বিয়ে করেছে তো, তাই এখন ওরা যতক্ষণ না রিসেপশন করতে চাইছে আমি ওদেরকে জোর করতে পারছি না। এই বলে নবনীতা দেবী তখনকার মতো ব্যাপারটা সামনে নেয়, কিন্তু সে মনে মনে কিছুতেই তার নতুন বৌমাকে মেনে নিতে পারে না। তার উপর যেহেতু তার বান্ধবীরা বাড়িতে আসতে চায়, তাই সে মনে মনে একটা বুদ্ধি আঁটে। বৌমা, তুমি এক কাজ করো, আমাকে তোমার বাপের বাড়িতে নিয়ে চলো। এমন হুটহাট করে বিয়ে করে ফেলেছো যে তোমার বাপের বাড়ির সম্পর্কে তো আমার কিছু জানাই হয়নি। তাছাড়া আমি ভেবেছি তোমাদের রিসেপশন করব, তাই তোমার বাবা মাকে ইনভাইট করতে যাব। এই শুনে রিমা খুবই খুশি হয়। সত্যি মা, আপনি আমার বাপের বাড়িতে যাবেন? আমি তো ভাবতেই পারছি না আপনি এই কথা বলছেন। এখন তাড়াতাড়ি রেডি হয়ে এসো, আমার বান্ধবীদের সঙ্গে আবার ব্রাঞ্চ ডেট ছিল। তোমার এই বাপের বাড়িতে যাওয়ার জন্য আমার ব্রাঞ্চ ডেটে যাওয়া হলো না। যাই হোক, আমি তোমার বাপের বাড়ি যাওয়ার জন্য কিছু গিফট প্যাক করে রেখেছি, গিফটগুলো মনে করে নিয়ে নিও। এই বলে নবনীতা দেবী জিন্স টপ পরে একদম মডার্ন শাশুড়ির মতো তৈরি হয়ে নেয়। কিছুক্ষণের মধ্যে রিমা তার শাশুড়ি মাকে নিয়ে বাপের বাড়িতে পৌঁছায়, কিন্তু সেখানে যাওয়া মাত্রই নবনীতা দেবী সিগারেট জ্বালিয়ে খেতে শুরু করে। একি দিদি, তোর শাশুড়ি এভাবে আমাদের বাড়িতে এসে সবার সামনে কি করে সিগারেট খাচ্ছে? কোনো লজ্জা শরম নেই নাকি? ছি, বাবা মা কি ভাবছে বলতো? তারপর আবার তোর শাশুড়ি মা এতই মডার্ন যে পাড়ার লোকেরাও দেখতে চলে এসেছে। এই কথা শুনে রিমা খুবই লজ্জিত বোধ করে। আরে সোনালি, এসব কথা ছাড় না, আমার শাশুড়ি মা তোদের জন্য স্পেশাল কিছু গিফট এনেছে, তাও আবার নিজে পছন্দ করে। তোরা একবার দেখ তো তোদের ভালো লাগে কিনা। এই বলে রিমা গিফটের বাক্সগুলো খুলতেই সেখানে মিনি স্কার্ট, টপ ইত্যাদি খোলামেলা পোশাক আশাক দেখতে পাওয়া যায়, যা দেখে রিমার বোন এবং মা খুবই লজ্জায় পড়ে, সেই সাথে তারা খুবই অপমানিত বোধ করে। দেখুন, আমি মানছি আমার মেয়ে আপনার ছেলের সঙ্গে লাভ ম্যারেজ করেছে, কিন্তু তার মানে এই নয় যে আপনি এই সমস্ত অভদ্র জামা কাপড় আমাদের বাড়িতে নিয়ে এসে অপমান করবেন। রিমা, তুই এরকম বাড়িতে বিয়ে করেছিস যার মা এইরকম, সেই ছেলে যে কত বাজে হতে পারে তার আমার বুঝতে বাকি নেই। রিমা, তোকে শ্বশুর বাড়িতে যেতে হবে না, তুই এখানেই থেকে যা, আমি তোর আবার নতুন করে বিয়ে দেব।
দেখুন, আপনারা যদি আপনাদের মেয়েকে নিয়ে নিতে চান তাহলে আমি আর কি করতে পারি। ঠিক আছে বৌমা, তাহলে তুমি এখানেই থাকো, আমি বরং বাড়িতে যাই। তোমার বাবা মা যখন তোমাকে যেতে দিতে চাইছে না, আমি কি করে জোর করে তোমাকে নিয়ে যেতে পারি বলো তো? দেখ, তোর শাশুড়ি মা চায় না যে তুই ওনাদের বাড়িতে থেকে সংসার কর। তোকে আর শ্বশুর বাড়িতে যেতে হবে না, তুই এখানেই থাক। না বাবা, এসব তুমি কি বলছো? আমি রাহুলকে বিয়ে করেছি, তাই আমি সংসার ছেড়ে কিছুতেই এখানে থাকতে পারবো না। এই বলে রিমা আবার তার শাশুড়ি মায়ের সঙ্গে শ্বশুর বাড়িতে ফিরে যায়, যার ফলে নবনীতা দেবীর প্ল্যান একেবারে ভেস্তে যায়। কারণ সে প্ল্যান করেছিল বৌমার বাবা মাকে অপমান করে সে হয়তো ছেলের সংসার ভেঙে দিতে পারবে, কিন্তু দুর্ভাগ্যবশত এরকম কিছুই হয় না। দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে। নবনীতা দেবী যখনই বৌমাকে যা রান্না করে দিতে বলে, রিমা তাই রান্না করে দেয়। সংসারের সমস্ত কাজকর্মই সে পরিপাটিভাবে করে, কিন্তু তবুও নবনীতা দেবী ছেলে বৌমার সংসার ভাঙার জন্য কোনো না কোনো খুঁত ধরতেই থাকে। এমনই একদিন সে রিমাকে জানালায় দাঁড়িয়ে কারোর সাথে যেন কথা বলতে দেখে। কিরে সুরজ, কেমন আছিস? সেই কলেজ শেষ হয়ে যাওয়ার পর থেকে তোদের কারোর সাথে আর দেখা হয় না। আয়, আজকে আমার হাতে রান্না খেয়ে দেখবি। তুই তো আমার হাতের আলুর পরোটা খেতে কত ভালোবাসতিস, আমার এখনো মনে আছে। সত্যি বলছিস? ঠিক আছে চল, তাহলে আজকে আমি আর ক্যান্টিনে খাবো না, তোর বাড়িতেই খেয়ে নেবো। আমি তো ভাবতেই পারিনি আজ রাস্তায় তোর সঙ্গে দেখা হয়ে যাবে। আসলে সুরজ রিমার কলেজের বন্ধু ছিল, তাই রিমা তাকে বাড়িতে ডেকে এনে আদর যত্ন করে খাওয়ায়। এই ফাঁকে নবনীতা দেবী তাদের ছবি তুলে রাহুলকে পাঠিয়ে দেয়। দেখ দেখ, তুই কয়েকদিনের জন্য বিজনেস ট্রিপে গিয়েছিস আর বৌমা ছেলেদেরকে বাড়িতে এনে রান্না বান্না করে খাওয়াচ্ছে। ওই গরিব মেয়েটা তোকে যে শুধু টাকা পয়সার জন্য বিয়ে করেছে, আমি তো তোকে আগেই বলেছিলাম। এই ছেলেটাকে আমি তো ঠিক চিনতে পারছি না, কখনো তো রিমার কাছে নামও শোনেনি। আচ্ছা, আমি তো অফিসে টাকা ইনকাম করতে যাচ্ছি আর আমার পেছনে রিমা এসব করছে। দাঁড়াও, আমি এক্ষুনি বাড়ি আসছি। এই বলে রাহুল কিছুক্ষণের মধ্যেই বাড়িতে ফিরে আসে। তুমি আজকে হঠাৎ ফিরে এলে? কিন্তু তোমার তো 3 দিন পর বাড়িতে ফিরে আসার কথা। কেন, আমি আজকে হঠাৎ বাড়ি ফিরে এসেছি বলে তোমার খুব অসুবিধা হচ্ছে? তুমি কাকে কাকে বাড়িতে ডেকে এনে রান্না বান্না করে খাওয়াচ্ছ? তুমি কি ভাবছো আমি কিছুই বুঝতে পারি না? মানে তুমি এসব কি বলছো রাহুল? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো আজকে শুধুমাত্র সুরজকেই নিমন্ত্রণ করে খাইয়েছি, আর কাউকে তো আমি নিমন্ত্রণ করিনি। রাহুল কোনো কথা শুনতে চায় না, যার ফলে রাহুল এবং রিমার মধ্যে ভীষণই ঝামেলা লেগে যায়, যা দেখে নবনীতা দেবী মনে মনে খুবই খুশি হয়। এভাবে সে প্রত্যেক দিনই কোনো না কোনো কারণে রাহুল এবং রিমার মধ্যে ঝগড়া লাগানোর চেষ্টা করতেই থাকে। শোনো বৌমা, আমি এই যে অনলাইনে খাবার দাবার অর্ডার করি না, ওই প্রত্যেকটা ডেলিভারি বয়ের সঙ্গে কিন্তু খুব ভালো ব্যবহার করবে আর হেসে হেসে সবার সাথে কথা বলবে, যাতে সবাই বুঝতে পারে আমার নতুন বৌমা খুবই ভদ্রসভ্য এবং মিশুকে। রিমা তার শাশুড়ি মায়ের কথা মতো কাজ করে। যখনই কোনো ডেলিভারি বয় বাড়িতে আসে, রিমা তাদের সঙ্গে হেসে কথা বলার চেষ্টা করে, কিন্তু সেগুলোর ফটো তুলে নবনীতা দেবী রাহুলকে দেখায়। দেখ দেখ, তোর বউ রান্না বান্না না করে সারাদিন শুধু বাইরে থেকে খাবার দাবার অর্ডার করে আর ওই ছেলেগুলোর সঙ্গে গল্প করে। তোকে তো আমি বলছি, এরকম মেয়ের সঙ্গে তুই থাকিস না। তোর তো নিজের স্ট্যান্ডার্ডের মেয়েকে বিয়ে করা উচিত ছিল। প্রত্যেকদিন এভাবে রিমার নামে অভিযোগ পেতে পেতে রাহুল একেবারে তিতি বিরক্ত হয়ে ওঠে, কিন্তু তবুও সে কিছুতেই রিমাকে ডিভোর্স দিতে চায় না। দেখতে দেখতে আরো কিছুদিন কেটে যায়। একদিন নবনীতা দেবী একটা খুবই টাইট মডার্ন পোশাক এবং একজোড়া হিল জুতা রিমার হাতে দিয়ে বলে, শোনো বৌমা, এই ড্রেসটা পরে আজকে সন্ধ্যাবেলা তুমি রেডি থাকবে। আমার বান্ধবীরা বাড়িতে আসছে, আমি ওদেরকে কিছুতেই জানতে দিতে চাই না যে তুমি আমার মতো মডার্ন নও। কিন্তু মা, আপনি তো জানেন আমি এরকম ড্রেস পরতে একদমই পছন্দ করি না। তাছাড়া আপনার ছেলে এরকম জামা কাপড় পছন্দ করে না। ও যদি জানতে পারে তাহলে কিন্তু খুব রেগে যাবে। এমনিও আপনি তো দেখছেন ওর সাথে আমার প্রত্যেক দিনই ঝগড়া হচ্ছে। আরে কেউ কিছু বলবে না, এমনিতেও তো রাহুল তো আর তোমাকে দেখতে আসছে না। তুমি আজকে এটাই পরবে ব্যাস। রিমা তার শাশুড়ি মায়ের কথা শুনতে বাধ্য হয়। সন্ধ্যাবেলা নবনীতা দেবীর বান্ধবীরা বাড়িতে এসে রিমাকে জোর করে ড্রিঙ্ক করায়। রিমা যেহেতু কোনোদিনও মদ খায়নি, তাই তার খুব তাড়াতাড়ি নেশা হয়ে যায়। এমন সময় হঠাৎই রাহুল বাড়িতে ফিরে এসে রিমাকে ওরকম জামা কাপড় পরে দেখে এবং মদ্যপ অবস্থায় দেখে ভীষণই রেগে যায়।
ছি রিমা, তোমার এত অধঃপতন হয়েছে। আমি তোমাকে সহজ সরল মেয়ে ভেবে বিয়ে করেছিলাম, কিন্তু তুমি তো আসলে আমার সাথে সহজ সরল হওয়ার নাটক করছিলে। আজকের পর থেকে আমি তোমার সঙ্গে থাকতে পারবো না বলে দিলাম। রিমা রাহুলের মুখে এরকম কথা শুনে ভীষণই কষ্ট পায়, কিন্তু সে যখন রাহুলকে কিছু বলার জন্য সামনের দিকে এক পা এগিয়ে যেতে যায়, তখনই জুতার হিলটা মচকে যায় আর রিমার গোড়ালিতে ভীষণ পরিমাণে আঘাত লাগে। আমার পাটা ভেঙে গেল। রিমার পায়ে প্রচন্ড পরিমাণে চোট লাগায় রাহুল বাড়িতে ডাক্তার ডেকে নিয়ে আসে। ডাক্তারবাবু জানায় রিমার পায়ের গোড়ালির হাড়টা ভেঙে গেছে। দেখো রিমা, তোমার এরকম প্রত্যেকদিন উচ্ছৃঙ্খল ব্যবহার আমি আর মেনে নিতে পারছি না। তুমি আমাকে না জানিয়ে পাঠিয়ে যাচ্ছ, খাবার দাবার অর্ডার করার বাহানায় ডেলিভারি বয়দের সঙ্গে গল্প করছো। কিন্তু আমি তো কোনোদিনও খাবার অর্ডার। রিমা এটুকু বলার পরেই থেমে যায়, কারণ সে বুঝতে পারে এই সমস্ত কিছুর পেছনে তার শাশুড়ি মা আছে। কারণ রিমা কখনোই বাইরের খাবার দাবার খেতে পছন্দ করে না, বরঞ্চ তার শাশুড়ি মাই প্রত্যেক দিন বাইরের খাবার অর্ডার করে খায়। অথচ সে রিমার নামে সেই দোষটা চাপিয়ে দেয়। এই রে, বৌমা যদি এখন রাহুলকে সত্যি কথা বলে দেয়, তাহলে তো রাহুল আমার উপর খুব রেগে যাবে। কিন্তু রিমা এরকম কিছুই করে না, বরঞ্চ সে রাহুলকে বলে, তুমি আমাকে একটা চান্স দাও রাহুল, আমি মানছি আমি ভুল করে ফেলেছি, আমি আর কোনোদিনই এরকম করব না, আমি তোমার সাথেই সংসার করতে চাই। এরকম কথা শুনে নবনীতা দেবী খুবই অবাক হয়, আর সে মনে মনে বুঝতে পারে তার বৌমা কতটা ভালো মানুষ। বৌমা তো খুব ভালো করে বুঝতে পেরে গেছে যে সমস্ত কিছু আমি ইচ্ছা করেই করেছি। আমি সব সময় আমার ছেলে বৌমার ঘর ভাঙার চেষ্টা করেছি, যাতে আমি অন্য কোনো মডার্ন মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে পারি, কিন্তু তবুও বৌমা সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নিল। না না, এত ভালো বৌমা আমি কোথায় পাবো? সেদিন নবনীতা দেবী নিজের ভুল বুঝতে পারে, তাই সে ঠিক করে কোনোদিনও সে ছেলে বৌমার সংসার ভাঙার চেষ্টা করবে না। পরের দিন নবনীতা দেবী নিজে হাতে ব্রেকফাস্ট বানিয়ে বৌমার জন্য নিয়ে আসে। বৌমা, আমি তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। অন্য কোনো মেয়ে হলে হয়তো আমার ছেলেকে নিয়ে আলাদা হয়ে যেত, কিন্তু আমি তোমার সংসার ভাঙতে চেয়েছি জেনেও তুমি আমার এত খেয়াল রেখেছো। আজ থেকে তোমাকে কিছুই করতে হবে না, যতদিন না তোমার পা ঠিক হচ্ছে আমি তোমার খেয়াল রাখবো। এই কথা শুনে রিমা খুবই খুশি হয়। সেদিনের পর থেকে রিমা হাসি খুশি সংসার করতে শুরু করে। আরে আরে দাঁড়াও, এখানে কোথায় ঢুকে যাচ্ছ? এই দাঁড়াও 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 বলছি, দাঁড়াও। তোমাদের এখানে ঢোকার অনুমতি কে দিল? নূপুর এবং মধুলিকা নামে দুই দরিদ্র বউ শাশুড়ি ছেঁড়া ফাটা অপরিষ্কার শাড়ি পরে 5 স্টার হোটেলের দিকে এগিয়ে যাচ্ছিল। তাদের দুজনেরই হাতে একটা করে স্টিলের পাত্র ছিল। তখনই সেই হোটেলের মালিক মিস্টার মোহনবাবু তাদের দেখে ফেলে। মোহনবাবু তাদের দুজনকে দেখে খুব রেগে যায়। সে খুবই উচ্চস্বরে ভিখারি বউ শাশুড়ি মাকে উদ্দেশ্য করে বলে, তোমরা দুজন ভিখারি বউ শাশুড়ি আবার চলে এসেছো এখানে? তোমাদের কি কোনো লজ্জা নেই? বারবার তোমাদের এখান থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া হয়, তারপরও তোমরা নির্লজ্জের মতো এখানে চলে আসো নিজেদের অপমানিত করার জন্য। সাহেব, আমি আর আমার শাশুড়ি মা দুদিন ধরে কিচ্ছু খাইনি, দয়া করে আমাদের কিছু খেতে দিন। আচ্ছা, খাবার খাবে? ঠিক আছে, কি খাবে বলো, আর আগে টাকা দাও। টাকা দিলে যা খাবার চাইবে তাই দেয়া হবে। 5 স্টার হোটেলের মালিক মিস্টার মোহনবাবুর কথা শুনে শাশুড়ি বৌমা দুজনই নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, কারণ তাদের কাছে একটা কানাকড়িও ছিল না। খুবই করুণভাবে তারা মোহনবাবুর দিকে তাকিয়েছিল। তোমাদের কাছে একটা টাকাও নেই, আর তোমাদের এত বড় দুঃসাহস হলো কি করে 5 স্টার হোটেলে আসার? সিকিউরিটি গার্ড, এদেরকে বের করো এখান থেকে। জানি না কোথা থেকে চলে আসে এরা। যাও, বেরিয়ে যাও বলছি। মোহনবাবুর কথা শুনে হোটেলের সিকিউরিটি গার্ড নূপুর এবং মধুলিকাকে ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেয়। নিরুপায় হয়ে দুই শাশুড়ি বৌমা রাস্তার ধারে একটি সিঙ্গারার দোকানে যায়। তারা তাদের ভাঙাচোরা স্টিলের পাত্রটি বাড়িয়ে দিয়ে দোকানদারের কাছে ভিক্ষা প্রার্থনা করে বলে, এই যে বাবু, আমাদের খুব খিদে পেয়েছে, দয়া করে আমাদেরকে দুটো সিঙ্গারা দাও না। দোকানদার শাশুড়ি বৌমা জীর্ণ অবস্থা দেখে মুখ বিকৃত করে বলে, সিঙ্গারার দাম দেওয়া, সিঙ্গারা নাও, আগে টাকা তারপর সিঙ্গারা। হ্যাঁ কিন্তু আমাদের কাছে তো টাকা নেই বাবা। হ্যাঁ হ্যাঁ, সেটা তোমাদেরকে দেখেই বোঝা যাচ্ছে যে তোমরা হলে ভিখারি। বাবু, দুটো সিঙ্গারা দিলে তোমাদের কোনো ক্ষতি হবে না, দয়া করে আমাদের দুজনকে দুটো সিঙ্গারা দাও।
আরে এখনো পর্যন্ত বউনি হয়নি আমার, আর সকাল সকাল তোমরা দুজন মুখ তুলে চলে এসেছো। আমি তোমাদের কোনো সিঙ্গারা দেবো না, যাও এখান থেকে। দুদিন ধরে না খেয়ে থাকা শাশুড়ি বৌমা তাদের ক্ষুধা যন্ত্রণার আগুন নেভানোর জন্য সবার কাছে গিয়ে খাবার চাইতে থাকে, কিন্তু সবাই তাদের তাড়িয়ে দেয়। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অবশেষে তারা ক্লান্ত হয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে পড়ে। তারা দেখে যে একটা মহিলা কয়েকটা রুটি এবং সবজি নিয়ে এসে রাস্তার উপর ফেলে দিচ্ছে। এই দেখে দুই শাশুড়ি বৌমা একে অপরের দিকে তাকায়। বৌমা, ওই দেখো, খাবারটা তো একদম ভালো, বউটা ফেলে দিল দেখো। হ্যাঁ মা, আমিও তাই দেখছি, চলুন আমরা ওই খাবারটাই খেয়ে নিই। দুই শাশুড়ি বৌমা রাস্তার উপর থেকে খাবার তুলে খেতে শুরু করে। খাবার খেতে গিয়ে তারা বুঝতে পারে যে খাবারগুলো খাদ্য উপযোগী নয়, অর্থাৎ খাবারগুলো পচে গিয়েছিল এবং খাবার থেকে বাজে দুর্গন্ধ বেরোচ্ছিল। কিন্তু নিজেদের মনকে সান্ত্বনা দিয়ে শাশুড়ি বৌমা সেটাকে ভালো খাবার বলে খেতে থাকে। খাবার খেতে খেতে দুজনেই নিজেদের মনে মনে নানান কিছু চিন্তা ভাবনা করতে থাকে। হে উপরওয়ালা, তুমি আমাদের এই কেমন দিন দেখাচ্ছ? খাবারটা পচে গেছে জেনেও আমাদের এই খাবার খেতে হচ্ছে। তুমি আর আমাদের দুজনকে কত কষ্ট দেবে? আমাদের এই অবস্থা থেকে মুক্তি দাও, এর চেয়ে ভালো তুমি আমাদের তুলে নাও। আমি সবই বুঝতে পারছি, এগুলো সবই আমাদের কর্মের ফল, আমাদের পাপের শাস্তি আমরা পাচ্ছি। খাবার খাওয়ার পর শাশুড়ি বৌমা রাস্তার উপরেই ফুটপাতে ঘুমিয়ে পড়ে। এটা ছিল তাদের নিত্য প্রতিদিনের জীবন। খাবারের জন্য প্রত্যেক দিন তাদের লড়াই করতে হতো। তারা কখনো তীর্থস্থানে গিয়ে খাবার চাইতো, কখনো বা আবর্জনা থেকে খাবার তুলে খেত। এরকম ভাবেই সময় কাটছিল। একদিন তারা একটি তীর্থস্থানে যায়। মা, ওই দেখুন, ওখানে মনে হয় খাবার দেওয়া হচ্ছে। দেখুন, সবাই লাইন দিয়ে বসে আছে, চলুন আমরাও গিয়ে বসে পড়ি। এই বলে দুই শাশুড়ি বৌমা অন্যান্য ভিখারিগুলোর সঙ্গে এসে বসে পড়ে। কিছুক্ষণ পর তারা দুজন ব্যক্তিকে দেখতে পায়, যারা বড় বড় বালতি করে খাবার নিয়ে আসছিল। নূপুর এবং মধুলিকা লোক দুটোকে দেখে চমকে ওঠে। মা, এরা দুজন এখানে কি করছে? বৌমা, ওরা দুজনে আমাদের এই অবস্থায় দেখার আগে এখান থেকে আমাদের পালিয়ে যেতে হবে। চলো আমরা এখান থেকে পালাই। এই বলে শাশুড়ি বৌমা সেখান থেকে উঠে পড়ে। তারা দুজনেই জোরে জোরে হাঁটতে শুরু করে। কাল পর্যন্ত যারা আবর্জনা থেকে খাবার খুঁজে খাচ্ছিল, আজকে তারা তীর্থস্থানের বিনামূল্যে পাওয়া খাবার ছেড়ে কেনই বা পালিয়ে যাচ্ছে। 2 বছর আগের কথা। মধুলিকা তার স্বামী শুভেন্দু বাবু, ছেলে রাহুল এবং বৌমা নূপুরের সঙ্গে বাস করত। একদিন রাত্রিবেলা নূপুর তার শাশুড়ি মা মধুলিকার সঙ্গে কিট্টি পার্টিতে এনজয় করছিল। মা, আজকে অনেক দেরি হয়ে গেল, এবার বাড়ি চলুন। হ্যাঁ হ্যাঁ বৌমা, বাড়িতে তো যাব, তার আগে আর এক প্যাক মারি। গভীর রাতে নূপুর ও মধুলিকা নেশাগ্রস্ত অবস্থায় টলতে টলতে বাড়ি ফিরে আসে। শুভেন্দু বাবু এবং তার ছেলে রাহুল শাশুড়ি বৌমার এই অবস্থা দেখে খুব রেগে যায়। এই যে, এটা কোনো সময় হলো বাড়ি আসার? কটা বাজে এখন? তোমাদের এই রোজ রোজের নাটক দেখে কিন্তু আমাদের আর ভালো লাগছে না। এগুলো কিছুতেই মেনে নেওয়া যায় না। রাহুল, এদের এখন কিছু বলে লাভ নেই। দেখছো না এরা কেমন নেশার ঘরে আছে, নিজের পায়ে দাঁড়াতেই পারছে না। এক কাজ করো, যাও তুমি বৌমাকে নিয়ে ঘরে যাও, আমি তোমার মাকে সামলাচ্ছি। শুভেন্দু বাবু ও রাহুল তাদের বউদের নিজের নিজের রুমে নিয়ে চলে যায়। পরের দিন সকালবেলা। মা, মাথাটা বড্ড যন্ত্রণা করছে, কেমন যেন ভারী ভারী হয়ে আছে, তাই না? বৌমা, মনে হচ্ছে কালকে কিট্টি পার্টিতে আমরা অনেক বেশি মদ খেয়ে ফেলেছিলাম। তখনই সেখানে শুভেন্দু বাবু এবং তার ছেলে রাহুল আসে। কালকে রাতের নেশা করা যদি কম থাকে তাহলে আজকে বাকিটা করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। বাবা, আপনি শাশুড়ি মাকে কেন বকছেন? তুমি চুপ করো বৌমা, তোমার শাশুড়ি মায়ের সঙ্গে থেকে তুমিও তোমার শাশুড়ি মায়ের মতোই হয়ে যাচ্ছ। আমরা এত কষ্ট করে দিনরাত পরিশ্রম করে টাকা ইনকাম করছি তোমাদের মদ খাওয়ানোর জন্য। আরে, এই এলাকায় আরো অনেক শাশুড়ি বৌমা আছে, কিন্তু তোমাদের মতো নির্লজ্জ কেউ নেই। সারা এলাকার লোকে তোমাদের নামে শুধু বদনাম করছে। রাহুল, কাম ডাউন ডার্লিং, তোমরা চাইলেও আমাদের সঙ্গে জয়েন করতে পারো। কি শাশুড়ি মা, তাই তো? দুই শাশুড়ি বৌমাকে হাসতে দেখে শুভেন্দু বাবু খুব রেগে যায়। হাসা বন্ধ করো তোমরা। আমরা এত কষ্ট করে টাকা ইনকাম করি, সেগুলো এভাবে লুটিয়ে না দিয়ে টাকা সঞ্চয় করতে শেখো। আরে অনেক হয়েছে, এবার থামো তো। টাকা ইনকাম করা তো তোমাদের পরম কর্তব্য,
আর তোমাদের টাকাগুলো খরচ করা সেটা আমাদের জন্মগত অধিকার। শুভেন্দুবাবু এবং রাহুলের অনেক বোঝানোর পরও শাশুড়ি বৌমার মধ্যে কোনো রকমের পরিবর্তন দেখা দেয় না, বরং দিনের পর দিন তারা আরো বেশি টাকা খরচ করতে শুরু করে। প্রত্যেক দিন তারা লাখ লাখ টাকা শপিং করত। একদিন শুভেন্দুবাবু ও রাহুল বাড়ি এসে দেখে নূপুর এবং মধুলিকা তার সঙ্গীদের সঙ্গে বসে তাস খেলছে। কি হচ্ছে কি এখানে? কি হচ্ছে সব? বেরিয়ে যাও এখান থেকে। শুভেন্দুবাবুর কথা শুনে শাশুড়ি বৌমার সঙ্গীরা সেখান থেকে কেটে পড়ে। তোমরা দুজনে এতটা নিচে নেমে যাবে আমরা কোনোদিনও ভাবিনি। বাড়ির মেয়ে বউদের কাজ হলো ঘর সামলানোর, সংসার গোছানো, আর তোমরা ঘরটাকে শেষ পর্যন্ত এই জুয়ার আড্ডায় পরিণত করে ফেলেছো। ছি। আরে আরে ঠিক আছে, এত চটে যাওয়ার কিচ্ছু নেই। আমরা আর জুয়া খেলবো না। না না, ভুল বললাম। আমরা আর বাড়িতে জুয়া খেলবো না, বাইরে খেলবো। এবার তো অসুবিধা নেই তোমাদের। এভাবেই মদ খাওয়ার নেশার সঙ্গে সঙ্গে শাশুড়ি বৌমা আরো কিছু অসৎ কর্মের সঙ্গে যুক্ত হয়ে পড়ে, যেমন লটারি কাটা, তাস খেলা, জুয়া খেলা ইত্যাদি। তারা প্রত্যেক দিন অনেক অনেক টাকা ব্যয় করত। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। শুভেন্দুবাবু এবং রাহুলের ব্যবসায় ধস নেমে আসে। তাদের আর্থিক অবস্থা একেবারেই খারাপ হয়ে যায়। শুভেন্দুবাবু এবং রাহুল তাদের ব্যবসা নিয়ে খুব চিন্তায় পড়ে। এই অবস্থায় নূপুর এবং মধুলিকা তাদের পাশে না দাঁড়িয়ে একদিন রাত্রিবেলা অবশিষ্ট সমস্ত টাকা এবং সোনা গহনা নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। মা, বাড়ি থেকে তো বেরিয়ে গেলাম, এবার আমরা থাকবো কোথায়? কোথায় থাকবো মানে? আমাদের কাছে তো এত টাকা আছে, আমরা বড় 5 স্টার হোটেলে থাকবো। আর এই টাকা দিয়ে জুয়া খেলে আমরা আরো টাকা ইনকাম করব। ব্যাস, তাহলেই আমাদের জীবনে আর কোনো চিন্তা থাকবে না। বেশ কিছুদিন তারা আরাম বিলাসিতা জীবন অতিবাহিত করতে থাকে, কিন্তু জুয়া খেলতে খেলতে তাদের সব টাকা শেষ হয়ে যায় এবং তারা নিঃস্ব হয়ে পড়ে। পরিস্থিতি তাদের ভিক্ষুকে পরিণত করে। এখন তাদের অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে তাদের পেট ভরানোর মতো সামর্থ্যটুকু ছিল না। দীর্ঘ 2 বছর পর তীর্থস্থানে শুভেন্দুবাবু এবং রাহুলকে দেখতে পেয়ে তারা দুজনেই সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আসলে তারা এতটাই লজ্জিত ছিল যে তারা তাদের মুখ দেখাতেও ইচ্ছুক ছিল না। ঠিক সেই সময়ে তাদের সামনে শুভেন্দুবাবু এবং রাহুল চলে আসে। আমরা তোমাদের দুজনকে এই অবস্থায় দেখবো কোনোদিনও আশা করিনি। জানো আমরা তোমাদের দুজনকে কত খুঁজেছি, এমনকি আমরা খবরের কাছে বিজ্ঞাপনও দিয়েছিলাম, কিন্তু তোমাদের শাশুড়ি বৌমার কোনো খোঁজ পাইনি। চলো বাড়ি চলো। শুভেন্দুবাবুর মুখে এমন কথা শুনে নূপুর এবং মধুলিকার চোখে জল চলে আসে। আমরা তোমাদের সঙ্গে অনেক অন্যায় করেছি, আমরা তোমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি, আর তোমরা এখনো আমাদেরকে বাড়ি নিয়ে যেতে চাইছো। আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা আমাদের কর্মের ফল পেয়েছি, আমাদের পাপের শাস্তি উপরওয়ালা আমাদেরকে দিয়েছে। হ্যাঁ বাবা, রাহুল, তোমরা আমাদের ক্ষমা করে দাও। আমরা অনেক ভুল করেছি, আমাদের আর একটা শেষ সুযোগ দাও। আমরা কোনোদিনও এমন ভুল করব না। শুভেন্দুবাবু এবং তার ছেলে রাহুল তাদের দুজনকে ক্ষমা করে দেয় এবং শাশুড়ি বৌমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। নূপুর এবং মধুলিকা দুজনেই তাদের কর্মের জন্য অনুশোচিত ছিল। তারা তাদের দারিদ্র্যময় জীবন থেকে বেরিয়ে এসে আবার সুখে শান্তিতে বসবাস করতে থাকে।